সুপ্রিয় শ্রোতা, বসন্তের এই মিষ্টি দুপুরে যে যেখান থেকে রেডিও নলতা 99.2 FM শুনছেন, আপনাদের সকলকে জানাই একরাশ প্রীতি ও শুভেচ্ছা। আপনারা শুনছেন রেডিও নলতার আর্থসামাজিক উন্নয়নমূলক ফোন ইন টক শো আমাদের সরকারি সুবিধা। এ অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায়, ফ্রি প্রেস আনলিমিটেড ও বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন BNNRC এর সার্বিক সহযোগিতায় এবং রেডিও নলতা 99.2 FM এর সৌজন্যে। বন্ধুরা, আমাদের সরকারি সুবিধা অনুষ্ঠানটিতে আজ আপনারা শুনবেন ইউনিয়ন পরিষদের সরকারি সুযোগ সুবিধা এবং আমাদের কমিউনিটির উন্নয়নের উপর বিশেষ টকশো ও শ্রোতাদের ফোনের উত্তর। আর আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু আরিফুল ইসলাম। প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি, আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মথুরেশপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলহাজ মারুফ আহমেদ। ধন্যবাদ আরিফুল ইসলাম ভাই। সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার 9 নম্বর মথুরেশপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ আব্দুল ওয়াহেদ মারুফ, আমি এবার নবনির্বাচিত চেয়ারম্যান। আরও উপস্থিত আছেন দৈনিক পূর্বাঞ্চল, দৈনিক কাফেলা ও দৈনিক আমাদের সময়ের কালীগঞ্জ প্রতিনিধি সুকুমার দাস বাচ্চু। আমি সুকুমার দাস বাচ্চু, দৈনিক পূর্বাঞ্চল খুলনা, আমাদের সময় ঢাকা এবং দৈনিক কাফেলা সাতক্ষীরা কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি, কালীগঞ্জ প্রেস ক্লাবের প্রাক্তন সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সাংবাদিক সমিতি কালীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক। সুপ্রিয় শ্রোতা, আজ আমরা সরকারি সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করব। তার আগে আমরা জানব একটি প্রতিবেদনের মাধ্যমে সরকারি সুবিধাগুলো কি। জনকল্যাণ রাষ্ট্র হিসেবে সমাজের দরিদ্র মানুষের দরিদ্রতা হ্রাস করার জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বাংলাদেশ সরকার বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও স্বামী পরিত্যক্তা ভাতা, প্রতিবন্ধী ভাতা, ভিজিডি, ভিজিএফ ইত্যাদি নানামুখী সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে, যা উপজেলা সমাজসেবা অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দপ্তর সহ সরকারি অন্যান্য দপ্তরের মাধ্যমে বাস্তবায়িত হয়ে আসছে, যেখানে সেবাভোগী বাছাইকরণের প্রধান ভূমিকা পালন করছে ইউনিয়ন পরিষদ। উন্নয়নশীল দেশগুলোতে গণতান্ত্রিক রাজনীতির প্রধান প্রবণতা হলো স্থানীয় সরকারকে শক্তিশালী করা এবং তাকে কাজে লাগিয়ে অর্থনৈতিক উদ্দীপনা সৃষ্টি করা। বাংলাদেশ একটি দারিদ্র্যপীড়িত উন্নয়নশীল দেশ, যেখানে বেশিরভাগ মানুষই নিরক্ষর বা স্বল্প স্বাক্ষর এবং অসচেতন। আমাদের সংবিধানে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার কথা হলেও প্রান্তিক মানুষের অধিকার রক্ষায় প্রাথমিক ধাপ স্থানীয় সরকার দেশের রাষ্ট্রীয় শক্তির মধ্যে সবচেয়ে দুর্বল কাঠামো। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিধিবদ্ধতা স্থানীয় সরকার কাঠামোতে প্রচলিত থাকা সত্ত্বেও এই ব্যবস্থাটি এখনো বড়গাছার প্রকৃতির এক দুর্বল প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত। অর্থ সম্পদ, জনবল, জনসম্পৃক্ততা, ক্ষমতা, কার্যাবলী ও নেতৃত্ব সব দিক দিয়ে এই প্রতিষ্ঠানের ভিত্তি খুবই দুর্বল ও নড়বড়ে। স্থানীয় সরকারের স্বচ্ছতা, জবাবদিহিতা ও দায়িত্ব পরায়ণতার অভাব দরিদ্র জনগণকে ইউনিয়ন পরিষদের সুবিধাদি হতে বঞ্চিত করতে সহায়তা করে। আমাদের দেশের মানুষের মাঝে তথ্যের অনেক ঘাটতি রয়েছে, যে কারণে সে তার ন্যায্য পাওনা আদায় করে নিতে পারে না। ইউনিয়ন পরিষদের মাধ্যমে পরিচালিত বাংলাদেশ সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী প্রকল্পের ক্ষেত্রে এখনো পর্যন্ত স্বচ্ছতা, জবাবদিহিতা ও জন অংশগ্রহণ নিশ্চিত হয়নি। সচেতনতার অভাবে সাধারণ মানুষ চেয়ারম্যান মেম্বারের সাথে তাদের অধিকার প্রতিষ্ঠায় কথা বলতে সাহস পান না। সাধারণ মানুষকে যদি বুঝিয়ে বলা যায় ভাতা প্রাপ্তি তাদের মৌলিক অধিকার, তাহলে তারা জাগ্রত হয়ে উঠবেই। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে যে কার্যক্রমগুলো আছে সেগুলো হলো বয়স্ক ভাতা কার্যক্রম, প্রতিবন্ধী ভাতা কার্যক্রম, প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তি কর্মসূচি, বিধবা ও স্বামী পরিত্যক্তা ভাতা কার্যক্রম, মুক্তিযোদ্ধা ভাতা কার্যক্রম, ভিজিডি কার্যক্রম। এতক্ষণ প্রতিবেদনটি শুনলাম। প্রতিবেদনটি পাঠ করলেন সাবিয়া ইসলাম। বন্ধুরা, আপনারা শুনছেন ইউনিয়ন পরিষদের সরকারি সুযোগ সুবিধা এবং আমাদের কমিউনিটি উন্নয়নের উপর বিশেষ টকশো ও শ্রোতাদের ফোনের উত্তর নিয়ে অনুষ্ঠান আমাদের সরকারি সুবিধা। এ অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায়, ফ্রি প্রেস আনলিমিটেড ও বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন BNNRC এর সার্বিক সহযোগিতায় এবং অনুষ্ঠানটি শুনছেন রেডিও নলতা 99.2 FM এর সৌজন্যে। সুপ্রিয় শ্রোতা, এবার আমরা আজকের আমন্ত্রিত অতিথিদের কাছ থেকে শুনব সরকারি সুবিধাগুলো কি এবং আমরা কিভাবে এই সুবিধাগুলো পেতে পারি। প্রথমেই শুনব মথুরেশপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব আলহাজ মারুফ আহমেদের কাছ থেকে। প্রথমেই জানতে চাচ্ছি যে সেফটি নেট কি।
সেফটি নেট মূলত সামাজিক নিরাপত্তার বেষ্টনীতে সরকারি যে সুযোগ সুবিধাগুলো আছে তার আওতায় এনে অতিদরিদ্র জনগোষ্ঠীকে তাদের স্বাবলম্বী করার প্রচেষ্টাকেই, যাতে এই জনগোষ্ঠী একটা সুযোগ সুবিধা পেয়ে স্বাবলম্বী হতে পারে, এই সরকারের প্রচেষ্টাকেই সেফটি নেট বলা হয়ে থাকে। সেফটি নেটের আওতায় সামাজিক নিরাপত্তাগুলো কি কি একটু উল্লেখ করবেন কি? অনেক সেফটি নেটের আওতায় বর্তমান সরকারের আওতায় যে সমস্ত সুবিধাগুলো দেওয়া হয়েছে বিগত দিনের তুলনায় অনেক বেশি। আমরা বর্তমান ইউনিয়ন পরিষদে আমরা দেখতে পাচ্ছি যে সাহায্যগুলো সরকার প্রদত্ত আসতেছে, তার মধ্যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, ভিজিডি কার্ড, গর্ভবতী মহিলাদের ভাতা প্রদান, বিভিন্ন ধরনের সরকারি সহযোগিতা আমরা ইউনিয়ন পরিষদে সরকারের মাধ্যমে পাইতেছি। এবার আমরা জানতে চাচ্ছি যে সরকারি ভাতা কাদেরকে দেওয়া হয়? সরকারি ভাতা মূলত সরকারি কর্মরত, সরকারি চাকরিতে যারা কর্মরত ছিলেন, এই সমস্ত কর্মচারী যারা কর্মকর্তারা রিটায়ার্ড হয়ে গেছেন, রিটায়ার্ড হয়ে যাওয়ার পরে তারা সরকারের তরফ থেকে যে সাহায্য বা ভাতা পেয়ে থাকেন, এটাকে আমি মনে করি সরকারি ভাতা হিসেবে গণ্য করা যায়। আরও বরং সরকারি ভাতার একটা সুবিধা আমরা অতিরিক্ত পেতে পারি বা দেখছি, যেটা যিনি চাকরি করতেন তাঁর মারা যাওয়ার পরে তারা পরিবারও যতদিন জীবিত থাকবেন এই সরকারি সাহায্যটা পেয়ে থাকেন, এটা একটা বড় দিকও বটে। এবার আমরা শুনবো যে আপনার কাছ থেকে বয়স্ক এবং এই যে বিধবা ভাতা কারা পাবে? ধন্যবাদ, আপনি একটা জটিল প্রশ্ন করেছেন। এই বয়স্ক ভাতা আর বিধবা ভাতা মূলত দুইটা জিনিস, তবে এটা ক্লাসিফিকেশন করতে গেলে দেখা যায় যে বয়স্ক ভাতার মধ্যে যদি কোনো মহিলার বয়স সীমা বয়স্ক ভাতার পেতে চলে আসে, সে বিধবা হইলেও বয়স্ক ভাতা পেতে পারে। আর বিধবার ক্ষেত্রে দেখা যাচ্ছে স্বামী পরিত্যক্তা, স্বামী মারা যাওয়ার ক্ষেত্রে এখানে বয়সের কোনো দিক নির্দেশনা নাই, বিধবা ভাতার ক্ষেত্রে তিনি বিধবা ভাতা পাবেন। যে বলছিলাম যে বয়স্ক ভাতা আপনার কত বছর পর থেকে পেতে পারে? সুন্দর প্রশ্ন। বয়স্ক ভাতা আমরা সাধারণত সরকারি ম্যানুয়াল অনুযায়ী আমাদের দেখা যায় যে 65 বছর বয়স যাদের হয়েছে তারা বয়স্ক ভাতা পাবেন, এবং মহিলাদের ক্ষেত্রে শীতলতা জন্য 2 বছর কম হলেও 63 বছর বয়স হলেও তারা বয়স্ক ভাতা পাবেন। এবার আমরা একটু যেতে চাচ্ছিলাম যে ইউনিয়ন পরিষদের আর কোন কোন সরকারি সুবিধা আছে, মানে যেমন বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, তারপরে বিধবা স্বামী পরিত্যক্ত ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, ভিজিডি কার্যক্রম, এর বাইরে আর কি কি সুযোগ সুবিধা আপনার ইউনিয়ন পরিষদের লোকজনদেরকে দিয়ে থাকেন? ইউনিয়ন পরিষদ মূলত স্থানীয় গভর্নমেন্ট, এটা মূলত সরকারি কাজ অনেক আমাদেরকে দেখতে হয়, কাজও করতে হয়। এক্ষেত্রে সরকারের তরফ থেকে আরও অনেক কিছু সাহায্য যেটা আসে সেটা আমরা সুন্দরভাবে সুমনস্থভাবে সেটা করে থাকি। যেমন দেখা যাচ্ছে সরকার প্রতিটি উৎসবের সময়, হিন্দুদের পর্বর সময়, মুসলিম সম্প্রদায়ের ঈদের সময় ঈদ বোনাস দিয়ে থাকেন, তারপরে পূজার জন্য সরকার সহযোগিতা করে দিয়ে থাকেন। তারপরেও আমাদের দেখা যায় যে 40 দিনের কর্মসূচি যেটা আমরা বলে থাকি, 40 দিনের একটা কর্মসূচিতে যারা অক্ষম পর্যায়ের, এই ধরনের বৃদ্ধ বয়স হয়ে গেছে যাদের লোকে কাজে নেয় না, অথচ সরকারের দিক নির্দেশনা এই লোকগুলো তারা কাজে সম্পৃক্ত হয়ে আয়ের একটা পথ পাচ্ছে, তারা সরাসরি কাজে অংশগ্রহণ করে অনেক ব্যক্তি, এটা একটা অনেক বড় প্রজেক্ট যেটা সরকারের তরফ থেকে আমরা পাই, সেটা তারা অংশগ্রহণ করছে। এরকম অনেক সরকারি তরফ থেকে অনেক কাজ আমরা ইউনিয়নের পক্ষ থেকে, আমরা সরকারের পক্ষ থেকে আমরা করে থাকি। এবারে আমি দৈনিক পূর্বাঞ্চল, দৈনিক কাফেলা ও দৈনিক আমাদের সময়ের কালীগঞ্জ প্রতিনিধি সুকুমার দাস বাচ্চুর কাছ থেকে জানতে চাইব সরকারি সুযোগ সুবিধাগুলো সাধারণ মানুষ সঠিকভাবে পাচ্ছে কিনা। হ্যাঁ, আপনি খুব যুক্তিসঙ্গত প্রশ্ন করেছেন। সরকারি সুযোগ সুবিধা আমাদের এলাকার মানুষ সবাই পাচ্ছে, তবে কিছু কিছু ক্ষেত্রে অনেকের একটু ভ্রান্ত ধারণা, সে ধারণা কাটিয়ে উঠে এখন স্বাস্থ্য, প্রাণী সম্পদ অফিস, কৃষি অফিস, হাসপাতাল বা বিভিন্ন সামাজিক যে প্রতিষ্ঠানগুলো, সরকারি অফিসগুলো, আদালতগুলো আছে, সেখানে মানুষ যাচ্ছে, সেবা নিচ্ছে এবং তাদের কাছে সেবাটা পাচ্ছে। আমার জানা মতে উপজেলার যে অফিসগুলো আছে সেগুলোর অনেক মানুষ সেখানে গিয়ে সেবা নিচ্ছে এবং পাচ্ছে। এবারে আমি জানতে চাইব যে অনেকেই মনে করে থাকেন তারা সরকারি সুযোগ সুবিধা সঠিকভাবে পাচ্ছে না, এমনটি মনে করার কারণটা কি? এমনটি মনে করার কারণ এটি সংখ্যা খুব সীমিত, খুব কম সংখ্যক।
কারণ মানুষ আজকাল সবাই সচেতন। ইউনিয়ন পরিষদের মাধ্যমে বা বিভিন্ন এনজিওদের মাধ্যমে অনেক প্রোগ্রাম হয়ে থাকে। সেখানে সমাজের পিছিয়ে পড়া হতদরিদ্র এবং যারা একটু অল্প শিক্ষিত তাদের নিয়ে বিভিন্ন স্যাটেলাইটে প্রোগ্রাম করে। সেই প্রোগ্রামের মাধ্যমে দেখেছি অনেক সময় মৎস্য অফিসে যে মাছের খাদ্য, মাছের উৎপাদন, প্রাণী সম্পদ অফিসে তার হাঁস মুরগি গরু ছাগল পালনের বিষয়টা, হাসপাতালে গেলে কোন কোন ওষুধ পাওয়া যাবে বা পাওয়া যায় না, বা হাসপাতাল গেলে কি সেবা পাওয়া যায় এখন, বা কৃষি অফিসে গেলে কোন সময় কোন বীজ রোপণ করতে হয় বা কী ধরনের সার দিতে হবে কোন সময়, আস্তে আস্তে মানুষ এগুলো জেনে গেছে। তবে একটি শ্রেণীর মানুষ এখনও অজ্ঞতার মধ্যে আছে যে তারা জানে না যে সঠিক পথটা কোথায় গেলে কিভাবে সরকারি সুযোগ সুবিধাগুলো পাওয়া যাবে। এখানে একটি কারণ আমার মনে হয়, সেটি হচ্ছে মানুষ এখনো সঠিক তথ্য সেবাটা তাদের কাছে পৌঁছায়নি, যার কারণে এমনটি হতে পারে বলে মনে করি। আপনি এ ব্যাপারে কি মনে করেন? এবারে জানতে চাইবো, আমাদের দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নে আরও কি কি সরকারি সুবিধা আছে? আপনি খুব যুক্তিসঙ্গত প্রশ্ন করেছেন। আর্থসামাজিক উন্নয়নে অনেক সুযোগ সুবিধা আছে। বিশেষ করে আমি বলবো যে বয়স্ক ভাতা, তারপর প্রতিবন্ধী ভাতা, তারপরে ইউবৃত্তিটা তো উপজেলা শিক্ষা অফিস থেকে হয়ে থাকে। কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি, এটি সারা বছর বিভিন্ন কোনো না কোনো প্রকল্পের মাধ্যমে, ইউনিয়ন পরিষদের মাধ্যমে, উপজেলার মাধ্যমে হয়ে থাকে। একটি বাড়ি একটি খামারে প্রকল্প বর্তমান সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে ক্ষমতা আসার পরে তার কমিটমেন্ট ছিল এবং সেই কমিটমেন্ট অনুযায়ী এটি প্রকল্পটা গ্রহণ করেছে। আমাদের কালীগঞ্জ উপজেলাও তো চলছে, অন্যান্য উপজেলাও চলছে। তো এটির মাধ্যমে সাধারণ মানুষ তাদের সেই স্বল্প পুঁজিতে সংগঠনের মাধ্যমে খামার বা বাড়ি, এই যে প্রকল্প, এটি আমি মনে করি একটি সফলতা তাদের অর্জন করেছে। ধন্যবাদ আপনাকে। আমাদের ইউনিয়নের সেফটি নেট প্রকল্প, যেমন সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে যেমন যেগুলো আছে, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, এইসব যে ভাতাগুলো আছে বা এই প্রকল্পগুলো সরকার বাস্তবায়ন করছে, তবে এগুলো কি আমাদের ইউনিয়ন সঠিকভাবে বাস্তবায়ন করছে বলে আপনি কি মনে করেন? বাস্তবায়ন হচ্ছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মানুষের অজানা অজ্ঞতার কারণে তারা সেই পথে যেতে পারে না। তবে এখন যেটা দেখছি যে ইউনিয়ন পরিষদ আগের চেয়ে অনেক স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা কাজ করছে। বন্ধুরা, এতক্ষণ শুনছিলাম আজকের অতিথি মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মারুফ আহমেদ ও দৈনিক পূর্বাঞ্চল, দৈনিক কাফেলা ও দৈনিক আমাদের সময়ের কালীগঞ্জ প্রতিনিধি সুকুমার দাস বাচ্চুর নিকট থেকে সরকারি সুবিধা সম্পর্কে আলোচনা। অনুষ্ঠানে এ পর্যায়ে কমিউনিটির সাধারণ মানুষের নিকট সরকারি সুবিধা সম্পর্কে অভিমত জানব। আপনি কি বয়স্ক ভাতা পান? আমি মথুরেশপুর ইউনিয়নের রহমদুর গ্রামের বাসিন্দা। আমি আজ পর্যন্ত কোনোদিন বয়স্ক ভাতা পাই। আমার মতন মানুষরা কি বয়স্ক ভাতা পাবে না? আপনি কি বিধবা ভাতা পান? না, এরকম কোনো ভাতা পাইনি, আর ওসবের দিক থেকে বুঝিও নি, যেহেতু পাইনি বলে তো বুঝিও নি। আপনি কি প্রতিবন্ধী ভাতা পেয়ে থাকেন? যে আমি কোনো প্রতিবন্ধী ভাতা পাই না। আমরা অভিমত শুনলাম। এ সম্পর্কে কোনো পরামর্শ থাকলে সংক্ষেপে কিছু বলেন। প্রথমেই শুনবো মারুফ আহমেদের কাছ থেকে। বিশেষ করে আমি একটা দিক বলতে চাই, যেহেতু প্রশ্ন আসছে, আমি আমার ইউনিয়নের যত গরিব মানুষ আছে, প্রতিবন্ধী আছে, দুস্থ আছে, তাদের জন্য আমি ব্যক্তিগত প্রচেষ্টায় আমি বিভিন্ন জাকাতের ফান্ড থেকে টাকা নিয়ে, বিভিন্ন প্রচেষ্টা ধনী ব্যক্তিদের কাছ থেকে টাকা নিয়ে আমি প্রায় 250 মতো ঘর, তাদের থাকার বাসস্থান নিজে তৈরি করে ব্যবস্থা করে দিয়েছি, যে তাদের প্রত্যেকে সারাদিন পরিশ্রম করার পরে তারা যেন সেই ঘরে তারা বসবাস করতে পারে। এরপরে আমি ওই পরিবারগুলো, অনেক পরিবার আছে, তাদেরকে আমি প্রতিবন্ধী এবং দুস্থ মানুষ যাদের আছে তাদের পানির ব্যবস্থার জন্য টিউবওয়েল দিয়েছি। এবং শীতের সময় আমি এবছরই তাদের, যারা বিশেষ করে খুবই দুস্থ গরিব মানুষ, প্রতিবন্ধী যারা আছে, তাদের শীতের বস্ত্র কম্বলের ব্যবস্থা করেছি। বিভিন্ন ক্ষেত্রে আমি তাদের প্রতি খুবই সহানুভূতিশীল, আমি তাদের বিশেষভাবে খেয়াল রাখি। ধন্যবাদ মারুফ আহমেদ চেয়ারম্যান। এবারে আমরা সুকুমার দাস বাচ্চুর নিকট থেকে অভিমত জানব। প্রবীণ যারা, তাদের যদি তাদের একটা বৃদ্ধাশ্রম করা যায়। অনেক পিতা মাতার পরিবারে সন্তান দেখাশুনো করে না, মা বা বাবা অসহায়ের মধ্যে থাকে। এক্ষেত্রে সরকার যদি একটা বৃদ্ধাশ্রমের ব্যবস্থা করে প্রত্যেক উপজেলায়, সেগুলো আমার মনে হয় একটু ভালো। বন্ধুরা,
এতক্ষণ সুবিধাভোগী ও অতিথিদের নিকট থেকে মতামত শুনলাম। এবারে শ্রোতাদের করা ফোনের উত্তর দেবেন আমাদের আজকের অতিথি মতিরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান ও সাংবাদিক সুকুমার দাস বাচ্চু। শ্রোতা বন্ধুরা, আপনারা ইউনিয়ন পরিষদের সরকারি সুবিধা সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে সরাসরি ফোন করুন 01743 108 992 এই নম্বরে। উন্নয়নে কর দিব সবাই মিলে, ইউনিয়ন পরিষদের কর দিব সবাই মিলে, ইউনিয়ন পরিষদের কর দিব। বসত বাড়ি, ব্যবসা কিংবা রিক্সা ভ্যানের কর গুনতে হবে কার বাড়িতে আছে কত ঘর। বসত বাড়ি, ব্যবসা কিংবা রিক্সা ভ্যানের কর গুনতে হবে কার বাড়িতে আছে কত ঘর। হিসাবে করে নিয়ম মতো নিজের ইচ্ছায় কর দেব, হিসাবে করে নিয়ম মতো নিজের ইচ্ছায় কর দেব। ইউনিয়ন পরিষদের উন্নয়নে কর দেব, ইউনিয়ন পরিষদের উন্নয়নে কর দেব। ও চেয়ারম্যান সাহেব, আমার কাছে খাজাবাড়ির রাস্তাটা পাকা হচ্ছে না কেন? ধন্যবাদ, সুন্দর প্রশ্ন করছেন। খাজাবাড়িয়া আমার ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের একটি গ্রাম। খাজাবাড়ি ইউনিয়ন খুবই এলাকাটা প্রত্যন্ত অঞ্চল এবং এলাকা কাঁচা রাস্তা ছিল। তাদের এই দুর্ভোগের কথা চিন্তা করে আমি আজ 3 বছর নির্বাচিত হওয়ার পরে সেখান থেকে আমি 2টা প্রজেক্ট দিয়েছি। তাদের পিচের রাস্তার মুখ থেকে তাদের মসজিদ পর্যন্ত ওরা ইটের রাস্তা হয়ে গেছে অলরেডি, তাদের পাকা সোলিংয়ের ব্যবস্থা করেছি। আর কিছুটা কাঁচা আছে, যেটা আমি মনে করতেছি যে জনবসতি ওই এরিয়াটা আমি অচিরেই তাদের আশা পূরণ করতে পারবো বলে আমি আশা করি। যে আমি কোনো মতিরাজপুর ইউনিয়ন থেকে কোনো প্রতিবন্ধী ভাতা কেন পাই না? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা ইতিমধ্যে জানি যে আমাদের এনজিওদের তরফ থেকে সরকারি পর্যায়ে একটা জরিপ হয়ে গেছে। সেই জরিপে আমার ইউনিয়নে 450 মতো প্রতিবন্ধী আছে। 450 প্রতিবন্ধীর ক্ষেত্রে সম্প্রতি আমি আমার ইউনিয়নের জন্য 6টি প্রতিবন্ধী কার্ড পেয়েছি। এখন এই অল্প সংখ্যক প্রতিবন্ধী কার্ডের জন্য এই কার্ড আমি এই 450 প্রতিবন্ধীর মধ্যে কাকে দেব? এইটা সবাই প্রতিবন্ধী এবং সবার প্রতি আমাদের সহানুভূতি ঠিকই আছে, কিন্তু আমার কার্ডের স্বল্পতার ক্ষেত্রে আমি সবার কাছে তো পৌঁছাতে পারতেছি না। এক্ষেত্রে যদি কার্ড সংখ্যা বৃদ্ধি করা হয়, যদি তাদের দিকে লক্ষ্য রেখে আমরা পর্যাপ্ত পরিমাণে কার্ড পাই, তাহলে আমার মনে হয় আমরা তাদের কাছে সবাইকে আমরা সাহায্যের আওতায় আনতে পারবো। বিধবা ভাতার ক্ষেত্রে যে সরকারি যে পর্যায়ে আমাদের বিধবা ভাতা আসে তা খুবই কম। যদি 10টা বয়স্ক ভাতা আসে, সেক্ষেত্রে দেখা যায় বিধবা ভাতা 3টা আসে। এই জন্য তারা মূলত অনেক বিধবা যারা আছেন আজকে তারা পিছিয়ে রয়েছেন, বিধবা ভাতা পাচ্ছেন না। এক্ষেত্রে আমি আমার পক্ষ থেকে, ইউনিয়নের পক্ষ থেকে আমি একটা দাবি করতে পারি যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা যদি সমপর্যায়ে আসে, তাহলে উভয়ই সমানভাবে তাদের অংশীদারিত্বের সমান অংশ পেয়ে নারী এবং পুরুষের আজকে যে আমরা যে দিকটায় আমরা এগিয়ে নিতে যেতে চাচ্ছি, তাদের এই দিকটা, তাদের হকটা তারা সঠিকভাবে পাবে বলে আমি মনে করি। ধন্যবাদ মারুফ আহমেদ চেয়ারম্যান। এবারে আমরা সুকুমার দাস বাচ্চুর নিকট থেকে অভিমত জানব। ধন্যবাদ। যেহেতু শ্রোতা বন্ধুরা রেডিও নলতাকে আমি তো মনে করছি যে এই এলাকায় এখন একটা গণমাধ্যম হিসেবে রেডিও নলতা ব্যাপক পরিস্থিতি লাভ করেছে। যেহেতু এলাকার সমস্যার সম্ভাবনা নিয়ে শ্রোতারা প্রশ্ন করে, এটুকু একটি আমি মনে করি সফলতা। রেডিওতে যেরকম প্রশ্ন করে তাদের উত্তর দাবি করে, সাথে সাথে আমি মনে করি আজকে এই প্রশ্ন থেকে যে রেডিওর মাধ্যমে যেরকম আমরা অনেককে জানাতে পারি, সাথে সাথে এই রাস্তার যে দুরবস্থা বা রাস্তাতে দ্রুত যাতে বাস্তবায়ন হয়, এই জন্য পত্রিকার মাধ্যমে তুলে ধরতে পারি যে এলাকায় কতগুলো মানুষ বাস করে, সেই এলাকার মানুষরা যে বর্ষার সময় খুবই কষ্টের মধ্যে যাতায়াত করে, সেই বিষয়টা যদি আমরা
নিয়ে আসতে পারি যে এই এলাকার মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা বা এই রাস্তা দিয়ে যারা যাতায়াত করে তাদের যে দুর্ভোগ সেটি আমরা সরকার বাহাদুরের কাছে পত্রিকার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে তুলে ধরতে পারলে চেয়ারম্যানরা যেটি কাজ করবেন সেটি তো অবশ্যই প্রকল্পের মাধ্যমে আসতে হবে। দ্রুত মিডিয়ার মাধ্যমে সেটি সরকারের দৃষ্টিগোচর হলে দ্রুত বাস্তবায়ন হওয়া সম্ভব। বিভিন্ন ক্ষেত্রে যারা লাঞ্ছিত তাদেরকে নিয়ে আমরা প্রতিবেদন আকারে পত্রিকার মাধ্যমে তুলে ধরতে পারি। পত্রিকা ছাড়াও বিভিন্ন প্রিন্ট মিডিয়ার মধ্য দিয়ে এই সমস্ত বঞ্চিত ব্যক্তিদেরকে, হতদরিদ্র বা প্রতিবন্ধীদেরকে আমরা তুলে নিয়ে আসতে পারি। সরকারের সুনজরে নিয়ে আসতে পারলে অবশ্যই তারা যে প্রাপ্যটা পাওয়া অধিকার রাখে সেটি নিশ্চিত হবে। এক্ষেত্রে আমরা চেষ্টা করব আগামীতে এ ধরনের বঞ্চিত ব্যক্তিদেরকে নিয়ে আসে পত্রিকার মাধ্যমে হাইলাইট করার জন্য। বন্ধুরা, আমরা এতক্ষণ শুনছিলাম ইউনিয়ন পরিষদের সরকারি সুযোগ সুবিধা এবং আমাদের কমিউনিটি উন্নয়নের উপর বিশেষ টক শো ও শ্রোতাদের ফোনের উত্তর নিয়ে অনুষ্ঠান আমাদের সরকারি সুবিধা। এ অনুষ্ঠানটি পরিবেশিত হলো ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায়, ফ্রি প্রেস আনলিমিটেড ও বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন BNNRC এর সার্বিক সহযোগিতায় এবং অনুষ্ঠানটি শুনছেন রেডিও নলতা 99.2 FM এর সৌজন্যে। বন্ধুরা, আজ আর সময় নেই। আপনারা এই অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত বা পরামর্শ থাকলে আমাদেরকে লিখে জানাতে ভুলবেন না। আমাদেরকে চিঠি লিখুন। প্রযোজক আমাদের সরকারি সুবিধা, প্রযত্নে রেডিও নলতা, নলতা হাসপাতালের 3য় তলা, নলতা, কালীগঞ্জ, সাতক্ষীরা। বন্ধুরা, এতক্ষণ অনুষ্ঠানের প্রযোজক ও উপস্থাপক হিসেবে পুরোপুরি সময় জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি আরিফুল ইসলাম। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। অনুষ্ঠানটি আবারও প্রচারিত হবে আগামীকাল সকাল 10টায়। অবশ্যই শুনবেন। ততক্ষণ বিদায়। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক।